আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি চ্যানেল 24-এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। গান আর গল্পে বাংলাদেশে একটা সন্ধ্যা কাটিয়ে গেলেন ভারতের শিল্পী অঞ্জন দত্ত। গতকাল রাজধানীর পূর্বাচলের ঢাকা এরিনা মাঠে অনুষ্ঠিত হয় অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম 2.0 কনসার্ট। অ্যাসেন, জিরকোনিয়াম এবং আর্কলাইট ইভেন্টসের যৌথ এই আয়োজনে গান শোনানোর ফাঁকে অঞ্জন দত্ত বলেন, হয়তো এটি বাংলাদেশে তার শেষ কনসার্ট। কথা দিয়েছি তাই আমাকে আসতেই হয়েছে, তাই বসে বসে করছি, বুঝতে পারছেন সে কি কারণ। অসুবিধা হচ্ছে না তো? খারাপ লাগছে না তো? ভালোবাসা, বাস্তবতা আর জীবনের প্রতিচ্ছবির এক অনন্য মিশেল অঞ্জন দত্ত, যিনি অভিনয়কে ছাপিয়ে সঙ্গীত শিল্পী আর সঙ্গীতকে ছাপিয়ে বাস্তবতার এক মূর্ত প্রতীক তার শ্রোতাদের সামনে। ভালোবাসার টানে ফিরে এসেছেন আবারও বাংলাদেশে এবং গাইলেন গান। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস বাস। স্টার্টিং এ ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন ওরা কিছু বলছি না? এটা কি 2441139? অঞ্জন দত্তের গান আর জীবনবোধের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা গেল পুরো মাঠ জুড়ে। অঞ্জন দত্তকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আই এম সো মাচ হ্যাপি অ্যান্ড গ্ল্যাড, এবং এই কনসার্টটি দেখার জন্য আমি সুদূর ফিনল্যান্ড থেকে অলরেডি চলে এসেছি। শুধুমাত্র গানে পছন্দ না, অঞ্জনদার ছবি পছন্দ, রঞ্জনা থেকে শুরু করে অঞ্জনদার অভিনয় পছন্দ। খুব ছোটবেলার স্মৃতিতে মনে আছে মহাপৃথিবীতে অঞ্জনদার অভিনয়, মৃণাল সেনের ছবিতে অঞ্জনদার অভিনয়। তো অঞ্জন দত্তের অনেক স্মৃতি আছে আমাদের শৈশবে, সেই কারণে আসা। আমি অনেক এক্সাইটেড। আমি কাকতাল এবং সানি ভাইয়ের অনেক বড় ফ্যান, সো তাদেরকেও দেখতে পাবো, এবং অঞ্জন দত্তের এটা আমার প্রথম লাইভ কনসার্ট হবে, সো আমি অনেক এক্সাইটেড। আমরা যখন ছোট, অঞ্জন দত্ত শিল্পীও তখন ছোট। আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, অঞ্জন দত্ত আস্তে আস্তে বড় বড় শিল্পী হচ্ছে। আর অঞ্জন দত্তের গান এমন একটা গান যে আমার জেনারেশন, আমার ছেলেরা, আমার ছেলের বন্ধুরা বা আমার ভাতিজারা সবাই পছন্দ করে। কাজে অঞ্জন দত্তের প্রোগ্রাম এই সময় এসে যে আমি তাকে সামনাসামনি দেখতে পাবো, এটা খুব একটা সৌভাগ্যের ব্যাপার। আর্কলাইটের ইভেন্টগুলো খুবই ভালো হয়, তো আশা করছি এবারও অনেক ভালো হবে গতবারের মতো। অসময়, তারপরে হলো ওই চলো পাল্টায়, এরকম অসংখ্য গান আছে, বেলা বোস, এইগুলা গানের জন্য আমরা শুনতে এসেছি। আই লাভ ইউ অঞ্জন দত্ত। মাঝে মধ্যেই তিনি বাংলাদেশে আসেন এবং গিটারে সুর তোলেন, আর সেই সুরে আন্দোলিত হয় বাংলাদেশের শ্রোতারা। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। 3 মে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছিল পরিচালক বদরুল আনাম সৌদের ছবি শ্যামাকাব্য। নিজের পরিচালিত দ্বিতীয় সিনেমাটি কেমন হয়েছে সহকর্মীদের তা দেখাতে 10 মে শুক্রবার করেন তার বিশেষ প্রদর্শনীর আয়োজন। রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে আয়োজিত এই প্রদর্শনীতে এসেছিলেন ছোট ও বড় পর্দার তারকারা। ফেরদৌস থেকে শুরু করে আরিফিন শুভ, সাইমন, বাঁধন, সুইটি, সোহানা সাবা সহ অনেকেই দেখেছেন শ্যামাকাব্য। সিনেমা দেখে সবার মুগ্ধতায় যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ছবির অভিনয় শিল্পী সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, জেনি। প্রদর্শনীর শেষে শ্যামাকাব্য দেখতে আসা সবার প্রতি এদিন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিচালক ও প্রযোজক বদরুল আনাম সৌদ, সুবর্ণা মোস্তফা। সরকারি অনুদানে নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার এই ছবিটি। সৌদকে অনেক ধন্যবাদ যে এরকম একটা মানে অফ ট্র্যাকের আলাদা একটা সাবজেক্ট নিয়ে সিনেমা বানানোর জন্য, আর বিশেষ করে যে লোকেশনগুলি বাছাই করেছে, অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর, সেই সাথে খুব ভালো ক্যামেরার কাজ, আর অভিনেতা অভিনেত্রীরা যারা অভিনয় করেছেন সবাই মানে প্রাণ খুলে অভিনয় করেছে। এই ধরনের গল্পে তো আসলে আমাদের এখানে
আমি আগে কোনো কাজ দেখিনি আসলে, সো প্লটটা এক্সেলেন্ট, খুব ভালো ছিল। আর সোহেল অসাধারণ করেছে, সোহেলের অ্যাক্টিং মানে সবার অ্যাক্টিং ভালো ছিল, বাট সোহেলের থেকে চোখ সরানো যাচ্ছিল না। আমি প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে আসলে কোন দিকে যাচ্ছে, পরবর্তীতে আমি একদম মানে ইনভলভ হয়ে গেলাম আর কি, যে কী একটা জিনিস দেখলাম। বিশেষ করে ডিরেক্টরের মুনশিয়ানা তো অসাধারণ, আর যদি আমি বলি অভিনয়, একটা সেকেন্ডের জন্য মানে সোহেল মণ্ডল বের হননি। অনেক নাচ গান, অনেক অ্যাকশন ছাড়া এবং অনেক আপস অ্যান্ড ডাউনস ছাড়া একটা গল্প পরিচালক বলে গেলেন, পারফর্মাররা পারফর্ম করলেন, সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন, এবং শেষ পর্যন্ত বসে দেখলাম, বোর হলাম না, এটা নিঃসন্দেহে একটা প্রশংসার দাবিদার। বদরুল আলম সৌদ, ওনার সংলাপ এবং চিত্রনাট্য গল্প একটু ডিফারেন্ট হয়, বাট এটা একদমই রিলেট করা যায় এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। মানে একটা সিনেমায় যে প্রত্যেকটা আর্টিস্ট অভিনয় শিল্পী, এটা এই সিনেমায় বোঝা গেছে। স্পেশালি আমি একটি নাম বলবো, সেটা হচ্ছে নীলাঞ্জনা নীলা। এটা আমার খুবই পছন্দ হয়েছে তার অ্যাক্টিং। সত্য বরাবরই আমার ভীষণ পছন্দের একজন ডিরেক্টর, ভীষণ, ওর অনেকগুলো কাজ আমি করেছি, তো সেই জায়গা থেকে বলবো অনেক ভালো লেগেছে। গল্পটা একটু অন্য ধরনের, আমার মনে হয় দর্শকরা ভীষণ পছন্দ করবে। আর হচ্ছে সবাই ভীষণ ভালো অভিনয় করেছে। চরিত্রের প্রয়োজনে 35 কেজি ওজন বাড়িয়েছিলেন অভিনেতা FS নাইম। সিক্স প্যাক ছেড়ে ভুঁড়িওয়ালা সেই লুকে নাইমকে দেখা যাবে কালপুরুষ ওয়েব সিরিজে। এসব খবরে এখন খবরের শিরোনাম তিনি। সিরিজে নাইমের নতুন লুক যেমন চমকে দিয়েছে সবাইকে, তেমনি কালপুরুষ গল্পে চঞ্চল চৌধুরীর সাথে নাইমের লড়াইতেও বোধ হবে দর্শক। এরই মধ্যে যার আভাস মিলেছে ওয়েব সিরিজের প্রচারে প্রকাশিত টিজারে। কালপুরুষে চরিত্রের প্রয়োজনেই 75 কেজি থেকে 110 কেজিতে এসেছিলেন FS নাইম। বর্তমানে আগের লুকে ফিরতে ব্যক্তিগত ট্রেনারের তত্ত্বাবধানে করছেন কঠোর পরিশ্রম। 10 বছর পর আবারও উপস্থাপনায় ফিরলেন সঙ্গীতশিল্পী তাহসান খান। তাকে দেখা যাবে ফ্যামিলি ফিউড অনুষ্ঠান সঞ্চালনায়। মূলত আমেরিকার জনপ্রিয় টিভি শো ফ্যামিলি ফিউড, যেটি বিশ্বের 50টিরও বেশি দেশে প্রচার হয়েছে। সারা জাগানো এই পারিবারিক টিভি শোটি প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশে। পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন তাহসান খান, যেখানে 2টি পরিবার অংশ নেবে এবং 100 জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের প্রশ্নের উত্তর দিয়ে পয়েন্ট অর্জন করবে। আর এভাবেই এগিয়ে যাবে জয়ের পথে। ফ্যামিলি ফিউডের দেশীয় সংস্করণে থাকবে আলাদা কিছু চমক। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাহসান খান এবং বঙ্গর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শোতে যারা অংশ নিতে আগ্রহী তারা বঙ্গর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কদিন পর থেকেই আবেদন করতে পারবেন। রবীন্দ্রসঙ্গীতে বিশেষ অবদানে প্রতি বছরই প্রদান করা হয় কলিম শরাফি স্মৃতি পুরস্কার। এই বছরও হয়নি যার ব্যতিক্রম। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কলিম শরাফির স্মৃতির উদ্দেশ্যে এবার প্রদান করা হয় কলিম শরাফি স্মৃতি পুরস্কার 1431। বাঙালির হাসি, কান্না আর যত রকম বোধ আছে তার যে কোনোটার প্রকাশ করতে গেলেই আমাদের বারবার ফিরে যেতে হয় রবি ঠাকুরের পংক্তিমালায়। বাংলাদেশে রবীন্দ্র চর্চার শুরুর দিকের দিকপাল কলিম শরাফি। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতিও তিনি। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর নিয়ম করে আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। সারা দেশ থেকে কিশোর এবং সাধারণ বিভাগে অংশ নেয়া শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা হয় সেরা 25 জনকে। উৎসবে যাদের হাতে পুরস্কার তুলে দেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি। আমাদের রবীন্দ্র চর্চাটা খুব জোরে সোরেই করতে হবে এবং সেটাকে অবশ্যই একেবারেই সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সাংস্কৃতিক চর্চাটা যদি না থাকে তাহলে যে মানব সম্পদ আমরা গড়তে চাই সে মানব সম্পদ আসলে যেমন মানুষটা গড়তে চাই তেমন মানুষ গড়া যাবে না। সে হয়তো খুব প্রযুক্তিতে দারুণ ভালো হবে, হয়তো সে তার অর্থনৈতিক ভিতটা অনেক শক্ত হবে, কিন্তু ঠিক যে মানুষ তার গঠন আমরা করতে চাই সেটা করা শক্ত হবে। সেজন্য সাংস্কৃতিক চর্চাটা একেবারেই অপরিহার্য, রবীন্দ্র চর্চাও
অপরিহার্য। কলিম শরাফী স্মৃতি পুরস্কার 1431 এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবর বলেন, জীবন বোধের আরেক নাম রবীন্দ্রনাথ। সংস্কৃতির জন্য আমাদের আরো অনেক বেশি বিনিয়োগ দরকার, শুধু অর্থের বিনিয়োগ নয়, আমাদের আরো বেশি প্রচেষ্টার সময়, আমাদের শ্রম, আমাদের মেধা এখানে বিনিয়োগ করতে হবে। কারণ সংস্কৃতি পিছিয়ে বিনিয়োগের মধ্য দিয়েই একটা উদারনৈতিক স্বপ্নের, যে মুক্তিযুদ্ধের যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশের একটা মূল্যবোধের জায়গা তৈরি হবে। এবার যখন আমরা কলিম শরাফীর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা করলাম, তাতে এইটাও একটা আশার দিক যে ঢাকার বাইরে থেকে কিন্তু প্রায় 80% ঢাকার বাইরের প্রতিযোগী আসছে। এবং আমি সেই সব অভিভাবক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই আমাদের সুস্থ সংস্কৃতি যে ধারাকে অব্যাহত রাখার জন্য তাদের যে সন্তানদেরকে এই সব গান শেখাচ্ছেন, এটা কিন্তু খুব আশার কথা। এবং আমাদের সেইটাই মনে করি যে আমাদের সেই উদ্দেশ্যটা সফল হচ্ছে। আমরা যতটা মাঝে মাঝে হতাশ হয়ে যাই, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা দেখে, পার্টিসিপেশন দেখে, বিশেষ করে বাইরের কিছু দেখে আমরা সত্যি আশাবাদী। মনে হয় আমরা এই সুরঙ্গের ওই পাশে ভালো আলো দেখতে পাচ্ছি। আমাদের এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের শেকড়ে ফিরে যাবার অন্যতম সেরা মাধ্যম রবীন্দ্রসঙ্গীত। তাই তো অভিভাবকরা সন্তানদের পরিচয় করিয়ে দিচ্ছেন সেই গানের সাথে। এখানে মূলত অনেক জ্ঞানীমানী ব্যক্তিরা আছেন, অনেক বিচারকরা আছেন, তাদের সামনে গান করতে পেরেও অনেক ধন্য মনে হচ্ছে নিজেকে। শিশুকাল থেকেই আমার সন্তানদেরকে, আমার আছে এখন আমার বড় মেয়ে, এবং তাদেরকে আমি এই শিক্ষায় শিক্ষিত করেছি যে সংস্কৃতি যেন তাদের মধ্যে থাকে এবং আমার উত্তরাধিকার সূত্র যেন সংস্কৃতিটা বেঁচে থাকে। গানের মধ্যে থাকলে তার সময়টা সুন্দরভাবে কাটবে, সে অপসংস্কৃতির সাথে জড়াবে না। সবচেয়ে বড় কথা এটা, মানে সংস্কৃতির মধ্যে থাকতেই হবে। বিশ্বকবি গত হলেও তার সৃষ্টি আজও ভীষণ প্রাসঙ্গিক বাঙালির জীবনে, এমনটাই মনে করেন রবীন্দ্র ভক্তরা। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। সন্তান সম্ভাবা মায়েদের অনুপ্রেরণা যোগাতে নিজের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বই লিখেছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। 3 বছর আগে প্রকাশিত যেই বইটি নিয়ে প্রশংসিত হয়েছিলেন বেবো, এবারে সেই বইয়ের জন্যই পেলেন আইনি নোটিশ। অভিনেত্রীর লেখা বইটির নাম কারিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল, দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস টু বি। বইয়ের শিরোনামে বাইবেল শব্দ থাকায় তা নিয়ে অভিযোগ করেছেন একজন, আর তার প্রেক্ষিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে কারিনাকে। অভিযোগকারীর দাবি, বাইবেল খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ এবং তার সাথে কারিনা কাপুর খানের মাতৃত্বকালীন অবস্থার তুলনা অযৌক্তিক। বইটির সস্তা প্রচারের স্বার্থেই নায়িকা এই নামকরণ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। আগামী 1 জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রায় 9 বছর পর আবারও একসাথে পর্দায় আসছেন বলিউড অভিনেত্রী কাজল ও কৃতি শ্যানন। শশাঙ্ক চতুর্বেদী পরিচালিত দো পত্তি সিনেমায় দেখা যাবে তাদের। কাজল ও কৃতিকে শেষবার একসাথে দেখা গিয়েছিল 2015 সালে মুক্তিপ্রাপ্ত দিলওয়ালে ছবিতে। সেবার পার্শ্বভূমিকায় থাকলেও এবার মুখ্য চরিত্রে অভিনয় করছেন কাজল ও কৃতি। কণিকা ধিলনের লেখা গল্পে নির্মিত এই ছবিতে প্রথমবার পুলিশের ভূমিকায় পর্দায় আসবেন কাজল। খুনের মামলার কাজলের বিপরীতে লড়বেন কৃতি। বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে দো পত্তি। ছবির ঝলক প্রকাশ্যে এলেও এখনও ঘোষণা করা হয়নি সিনেমা মুক্তির দিন। মাকে নিয়ে পৃথিবীতে লেখা হয়েছে অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস। লেখা হয়েছে গান, নির্মিত হয়েছে সিনেমাও। জানবো মাকে নিয়ে বলিউড হলিউডে নির্মিত তেমনই 10 ছবির গল্প। নানা বিপদ থেকে সন্তানকে আগলে রেখে তার স্বপ্ন পূরণে মায়ের অবদান প্রচেষ্টার গল্প সিক্রেট সুপারস্টার। অন্যদিকে দেখতে পারেন সন্ত্রাসীদের হাত থেকে সন্তানকে রক্ষায় মায়ের সাহসী লড়াইয়ের গল্পে নির্মিত সিনেমা জজবা। মাকে কেন্দ্র করে নির্মিত বলিউডের অন্যতম সিনেমা মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। সরকারের আইনি জটিলতার বিরুদ্ধে লড়াই করে সন্তানকে ফিরিয়ে আনার গল্প উঠে এসেছে রানী মুখার্জি অভিনীত এই ছবিতে।
এছাড়াও প্রয়াত তারকা শ্রীদেবী অভিনীত চমৎকার একটি সিনেমা ইংলিশ ভিংলিশ দেখে নিতে পারেন আজকের মা দিবসে। গর্ভের সন্তানকে রক্ষায় এক সাহসী মায়ের গল্পে তৈরি ছবি মিমি হতে পারে এই তালিকার অন্যতম আকর্ষণ। মাকে নিয়ে বলিউডের মতো হলিউডেও নির্মিত হয়েছে একাধিক সিনেমা। এই তালিকায় সবচেয়ে বড় নাম হয়ে উঠেছে অস্কার জয়ী ছবি এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স। মাকে সাথে নিয়ে দেখতে পারেন 2015 সালে মুক্তি পাওয়া রুম সিনেমাটি। এছাড়াও লেডি বার্ড ছবিও থাকতে পারে আপনার পছন্দের তালিকায়। এই মা দিবসে দেখে নিতে পারেন জেনিফার লোপেজ অভিনীত দি মাদার। এছাড়াও আজকের দিনে দেখার জন্য ভালো একটি সিনেমা হতে পারে 2008 সালে মুক্তিপ্রাপ্ত মাম্মা মিয়া। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। 24টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে এবারে ইউরোভিশন সং কন্টেস্ট জিতে নিয়েছেন জনপ্রিয় সুইস র্যাপার এবং গায়ক নেমো ম্যাটলার। জুরিদের বিচারে 591 পয়েন্ট অর্জন করে এবারের শ্রেষ্ঠ সঙ্গীতের তকমা পেয়েছে নিমোর দ্য কোড গানটি। ব্যক্তি জীবনে নিজেকে পুরুষ কিংবা নারী হিসেবে চিহ্নিত করতে চান না গায়ক নিমো। দ্য কোড শিরোনামের গানে নিমো নিজের নন বায়োনারি পরিচয় সেই ব্যাখ্যাই তুলে ধরেন। শনিবার সুইডেনের মালমো অ্যারেনায় বসেছিল এই প্রতিযোগিতার 68তম আসর, যেখানে বিজয়ের নাম ঘোষণার পর নিমোর হাতে ট্রফি তুলে দেন গেলবারের বিজয়ী সুইডিশ গায়িকা লরেন ক্রিস্টেল। প্রতিযোগিতায় দর্শকদের ভোটে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ক্রোয়েশিয়ার শিল্পী বেবি লাসাগনা। দর্শক, এই ছিল এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।